আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমাদের আইসিটির আজকে আমাদের হলো 11তম ক্লাস প্রথম অধ্যায়ের। আজকে আমরা একটু আলোচনা করব যে যে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারে নৈতিকতা। আমরা সবাই যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, কম্পিউটার ব্যবহার করি, কিন্তু এই ব্যবহারে বিশাল একটা প্রত্যেকের জন্য একটা সমস্যা আছে। যদি সেটা আমরা না জানি সমস্যাটা কি, তাহলে আমরা ফেঁসে যেতে পারি সাইবার আইন। তথ্য যোগাযোগ প্রযুক্তির সাইবার আইনে আমরা ফেঁসে যেতে পারি। ইভেন সাইবার অপরাধ দমনে বিভিন্ন দেশে আইন চালু রয়েছে। এখন আমরা যদি এই আইন সম্পর্কে না জানি, তাহলে আমরা যে কোনো কিছু চালাতে গিয়ে আমরা জেলে চলে যাব, জরিমানা দিতে হবে আমাদের। এখন আগে আমি একটু সাইবার আইন সম্পর্কে তোমাদের সামনে একটু আলোচনা করি, তারপর আমরা আসবো যে নৈতিকতা সম্পর্কে কিভাবে আমরা ব্যবহার করব আমাদের ফেসবুক, যে টুইটার, ইনস্টাগ্রাম, কম্পিউটার। এই যে সাইবার অপরাধ দমনের বিভিন্ন দেশে আইন চালু আছে। আমাদের দেশে প্রণীত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006 একটা আইন পাশ করছে। 2006 তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন এর তোমার 57(1) ধারা মতো যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইট বা অন্য কোনো ইলেকট্রনিক ওয়েবসাইট বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে এমন কিছু প্রকাশ বা সম্প্রচার করে যা মিথ্যা, অশ্লীল, যেটা হবে আমার মিথ্যা বা অশ্লীল, যার দ্বারা কারো মানহানি ঘটে বা ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, আর এ ধরনের তথ্যগুলোর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে উস্কানি প্রদান করা হলে অনধিকার 10 বছর কারাদণ্ড। মানে যদি আমি কারো বিরুদ্ধে কোনো মিথ্যাচার কোনো কিছু সম্প্রচার করি, সে আমার ফেসবুক বা কম্পিউটার যে কোনো মাধ্যমে, এটা বলছে যে 10 বছরের কারাদণ্ড এবং অনধিক 1 কোটি টাকা অর্থদণ্ড দণ্ডিত হবেন। তাহলে আমরা বুঝতে পারছি যে সাইবার অপরাধের মানে কি পরিমাণে একটা সাজা, হলো 10 বছরের কারাদণ্ড আর 1 কোটি টাকা হবে আমার জরিমানা। এছাড়াও তোমার যে পর্নোগ্রাফি আইন 2012-তে বর্ণিত আছে, কোনো ব্যক্তি ইন্টারনেট বা ওয়েবসাইট বা মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে পর্নোগ্রাফি সরবরাহ করলে সর্বোচ্চ 5 বছর সশ্রম কারাদণ্ড এবং 2 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে সাইবার আইনের যে সাজা সেটা কি ধরনের হবে। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা বুঝতে পারলাম যে সাইবার আইনটা কি এবং সাইবার আইনের অপরাধগুলো কি কি, মানে কি করলে কি হবে। এখন আমরা বুঝবো যে কি কি কাজের মাধ্যমে আমার সাইবার আইন এর মাধ্যমে যে আমি অপরাধী হতে পারি। এখন সে কাজগুলো কি আমরা এখন একটু জানবো যে নৈতিকতা কি, তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের যে নৈতিকতা সেটা আসলে কি। নৈতিকতা হচ্ছে এক ধরনের মানদণ্ড যা আচরণ, কাজ এবং পছন্দের ক্ষেত্রে সহায়তা করে। এটা হলো আমার নৈতিকতা। এটি তোমার হচ্ছে কি ঔচিত্য ও অনৌচিত্যের মাপকাঠিও বটে, কেননা মানব ধর্ম এবং নৈতিকতা অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই হলো আমার নৈতিকতা। যে কোনো বেআইনি কাজ যদি আমি করে থাকি সেটা আমার অনৈতিক বলে গৃহীত হবে। তাহলে নৈতিকতা হলো মানুষের আচরণ ও কাজের পেছনে থাকা সঠিক ও ভুলের ধারণা। কম্পিউটার ইথিক্স ইনস্টিটিউট, যেটা হচ্ছে তোমার 1992 সালে কম্পিউটার ব্যবহারকারীদের জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের বিষয়ে 10টি সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। আসো আমাদের নির্দেশনাগুলো একটু জানি যে কি কি নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। 1, যে তুমি কম্পিউটার ব্যবহার করে অন্যের ক্ষতি করবে না। তুমি অন্যের কম্পিউটার সংক্রান্ত কাজে হস্তক্ষেপ করবে না। তুমি অন্য কারো ফাইলে অনধিকার প্রবেশ করবে না। তুমি চুরির উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার করবে না। তুমি মিথ্যা ও তথ্যের জন্য কম্পিউটার ব্যবহার করবে না। তুমি লাইসেন্সবিহীন সফটওয়্যার ও কপি ব্যবহার করবে না। তুমি বিনা অনুমতিতে কম্পিউটার সংক্রান্ত অন্যের রিসোর্স ব্যবহার করবে না। তুমি অন্যের কাজকে নিজের কাজ বলে চালিয়ে দিবে না।
তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের আগে সমাজের উপর এর প্রভাব সম্পর্কে চিন্তা করবে। তুমি কম্পিউটার ব্যবহার করার সময় অন্যের ভালো মন্দ বিবেচনা করবে এবং শ্রদ্ধাবোধ প্রদর্শন করবে। কিন্তু বর্তমানে আমরা যারা ফেসবুক বা টুইটার বা বিভিন্ন রকমের ইউজার আছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমরা অন্য আরেকজনের কন্টেন্ট, অন্য আরেকজনের একটা যে জিনিস আমরা নিজের বলে চালিয়ে দিয়ে নিজের বলে ই করি, এটা কিন্তু একটা বড় বিশাল একটা অপরাধ। আর এটার জন্য তোমাকে কিন্তু পানিশমেন্ট খাইতে হবে। সেটা হলো সাইবার অপরাধ 2006-এর 57(1)-এর, সেটা হচ্ছে 10 বছরের জেল আর হচ্ছে যে 1 কোটি টাকা জরিমানা। এখন আমরা আসো যে আজকাল ইন্টারনেটের মাধ্যমে অনেক ধরনের অনৈতিক এবং অপরাধমূলক কাজ সংগঠিত হয়। এর মধ্যে যে বহুল প্রচলিত যে কাজগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। একে আসি যে আমরা অনৈতিক অপরাধমূলক কাজ কি। এক হলো আমার হ্যাকিং। হ্যাকিং আমরা সবাই জানি, সবাই কি বুঝি আসলে কি হ্যাকিংটা, যে কোনো কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক বা ডেটায় অনুমোদিতভাবে অনধিকার প্রবেশ ও নিয়ন্ত্রণ বা অ্যাক্সেস লাভ করা। ঠিক আছে, অন্য একজন কম্পিউটার আমি, ঠিক আছে, তাকে না বলে চুরির মাধ্যমে আমি কি করলাম, তার অ্যাকসেস আমি নিয়ে নিলাম। ঠিক আছে, করার উপায়কে হ্যাকিং বলে। এই উপায়টাকে আমরা বলতেছি হ্যাকিং। তাহলে হ্যাকিংটাকে আমি আরেকটু বলি যে কোনো কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক বা ডেটায় অনুমোদিতভাবে অধিকার প্রবেশ ও নিয়ন্ত্রণ লাভ করার উপায়কে হ্যাকিং বলে। এতে ব্যক্তির তথ্যের বা সিস্টেমের ক্ষতি সাধন করা হয় এবং অনেক ক্ষেত্রে কোনো ক্ষতি না করে শুধু যে নিরাপত্তা যে আমার ত্রুটি সম্পর্কে কম্পিউটার ব্যবহারকারীর জানান দেওয়া হয়। যেসব ব্যক্তি বা ব্যক্তিবর্গ এ ধরনের কর্মে বা অপকর্মের সাথে জড়িত থাকে তাদেরকে বলা হয় হ্যাকার। এখন হ্যাকার কারা? যারা এই ধরনের এরকম একটা অপরাধ একটা কাজ সে করবে তাদেরকে আমরা বলবো যে হ্যাকার। তাহলে আমরা বুঝতে পারলাম যে হ্যাকিং কি বা হ্যাকার কাকে বলে। এখন আসি যে আমরা ফিশিং, যে ফিশিংটা কি। ফিশিং করার অর্থ হলো যে ইমেল বা মেসেজের মাধ্যমে ওয়েবসাইট ব্যবহারকারীর যে নকল বা ফেক ওয়েবসাইট নিয়ে তাদেরকে ওয়েবসাইট নিয়ে কৌশলে তার বিশ্বস্ততা অর্জন করা এবং তারপর ব্যবহারকারীর অ্যাক্সেস কোড, পিন নম্বর, যে ক্রেডিট কার্ড নম্বর, পাসওয়ার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের মতো গুরুত্বপূর্ণ তথ্য যে আমরা হাতিয়ে নেওয়া। এটা হলো আমার ফিশিং এর মাধ্যমে। সেটা আমরা কিভাবে বলি, যে জিমেলের মাধ্যমে। জিমেলে আমাদের অনেকগুলো স্প্যাম হচ্ছে যে আসে, যে মেল আসে, ওটার মাধ্যমে যেটাকে আমরা ফিশিং বলি। ফিশিং এ তার মানে ফিশিংটা কি? ফিশিং অর্থ হচ্ছে যে ইমেল বা মেসেজের মাধ্যমে, ইমেল অথবা মেসেজের মাধ্যমে বা ওয়েবসাইট ব্যবহারকারীর নকল যে ফেক ওয়েবসাইট নিয়ে কৌশলে তার যে ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, ওটা সেটা আমরা সব হাতিয়ে নিব। এটা হলো আমার যে ফিশিং। এখন আসলে যে আমার 3-এর যে স্প্যামিং। স্প্যামিংটা কি? আমাদের জিমেলে অনেক স্প্যাম জিমেল আসে, যে অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ইমেল কিংবা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে। যে অনাকাঙ্ক্ষিত এবং অবাঞ্ছিত ইমেল বা মেসেজ পাঠানোকে বলা হচ্ছে যে স্প্যামিং। এই কাজ যারা করে তাদেরকে বলা হয় স্প্যামার। মানে এই ধরনের কাজ যেই করবে সে হলো স্প্যামার। তাহলে আমরা বুঝতে পারলাম যে স্প্যামিং কি বা স্প্যামার কাকে বলে। যখন কোনো ব্যবহারকারী বা কোনো ওয়েবসাইট বা ভিজিট করেন বা কোনো গ্রুপের মেসেজ বোর্ডে প্রবেশ করেন, তখন স্প্যামাররা সেখান থেকে ইমেল বা অ্যাড্রেস সংগ্রহ করে এবং ব্যবহারকারী ইমেলের যে বিভিন্ন প্রতারণামূলক মেসেজ পাঠায়। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে স্প্যামিংটা কি বা কিভাবে হয়। এখন আসি যে আমরা যে সফটওয়্যার পাইরেসি। সফটওয়্যার পাইরেসি এটা কি ধরনের একটা অপরাধ? এখন সফটওয়্যার একটি হলো তোমার বুদ্ধিভিত্তিক বা প্রযুক্তি পণ্য। সফটওয়্যারটা একটা বুদ্ধিভিত্তিক বা একটা প্রযুক্তি এই পণ্য, যা প্রোগ্রামারগণ পেশাগত দক্ষতা, একটা প্রোগ্রামারগণ যারা প্রোগ্রামিং এর কাজ করে বা প্রোগ্রামাররা, তাদেরকে প্রোগ্রামার বলা, পেশাগত দক্ষতা, মেধা আর মননের সর্বোচ্চ প্রয়োগ গাটিয়ে তৈরি করে থাকেন। এগুলো তারাই স্বত্বাধিকারী হন। লাইসেন্সবিহীনভাবে বা স্বত্বাধিকারী অনুমোদন ব্যক্তি রেখে এ ধরনের সফটওয়্যার কপি করা, নিজের নামে কিংবা কোনো প্রকার যে পরিবর্তন করে ব্যবহারের যে সুযোগ নেওয়া বা পাইরেসি আওতায় পড়ে। বিজনেস সফটওয়্যার অ্যালিয়েন্স মানে বিএসএ। বিএসএ মিনিং হলো বিজনেস সফটওয়্যার অ্যালিয়েন্স, বিএসএ, বিজনেস সফটওয়্যার অ্যালিয়েন্স, যাকে বলা হচ্ছে আমরা যে বিএসএ। এর সূত্র মতে, এটা বিএসএ একটা কোম্পানি, ঠিক আছে, যে একটা সংগঠন, যেটা হচ্ছে তোমার এটার একটা সূত্র মতে যে ব্যবহৃত সকল সফটওয়্যার প্রায় 36 ভাগই পাইরেটেড সফটওয়্যার।
মানে প্রত্যেকটা যে কোনো সফটওয়্যার এটা 36 ভাগ পাইরেটেড, মানে এটা সফটওয়্যার পাইরেসিতে অনেকে এটা এই কাজগুলো করে থাকে আর কি। কপিরাইট আইন দ্বারা উন্নত দেশগুলোর এই ধরনের অপরাধ প্রতিহত করার চেষ্টা অব্যাহত রয়েছে, যে কপিরাইট আইনের মাধ্যমে সেটা অব্যাহত রয়েছে এ ধরনের কাজগুলো দ্বারা। তারপর আসি আমরা যে প্লেজিয়ারিজম। এখন আমরা জানবো যে প্লেজিয়ারিজমটা কি। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কোন যে লেখা সাহিত্য গবেষণা সম্পাদন করব হুবহুব নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করাকে প্লেজিয়ারিজম বলে। আর এই কাজে আমরা ম্যাক্সিমাম যারা ফেসবুক ইউজার বা টুইটার ইউজার, ইনস্টাগ্রাম ইউজার, আমরা বেশি চলতেছি এই পথে। এতে কিন্তু আমরা অপরাধী। যার কন্টেন্টটা আমি নিয়ে নিজের নামে পোস্ট করে দিয়েছি, ঠিক আছে, তার মানে আমি অপরাধী হয়েছি। সে চাইলে কিন্তু এটা যদি করে আমাকে সে জেলে পাঠাতে পারে প্লেজিয়ারিজম অপরাধের মাধ্যমে, ঠিক আছে। তার মানে কি, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেখা সাহিত্য গবেষণা সম্পাদন কর্ম হুবহুব নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করাকে প্লেজিয়ারিজম বলে। অর্থাৎ অন্যের লেখা বা তথ্য সত্ত্বাধিকারীর অনুমতি ছাড়া নিজের নামে চালিয়ে দেওয়াই হলো প্লেজিয়ারিজম। আর এই প্লেজিয়ারিজম এর বাংলা পরীক্ষা হলো কুম্বলিকল বৃত্তি। এখন আমরা জানবো যে প্লেজিয়ারিজমকে যে 7 ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে, যে ক্লোন, রিমিক্স, হাইব্রিড, রিসাইকেল, 404 ইরর, এগ্রিগেটর এবং রিটুইট। এখন আমরা এগুলো আলোচনা করবো যে প্লেজিয়ারিজমকে আরো 7 ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। এখন যে আসি যে আমার যে ক্লোনটা কি, মানে প্লেজিয়ারিজম তো অপরাধ বিশাল, এখন অনেকগুলা ভাগ আছে, মানে 7টা ভাগ আছে। এখন যে ক্লোন সম্পর্কে আমরা একটু আলোচনা করি যে ক্লোনটা কি, মানে ক্লোন প্লেজিয়ারিজমটা কি। এতে একজন ব্যক্তি কোনো পরিবর্তন ছাড়াই কোনো বিষয়বস্তু বা কন্টেন্ট হুবহুব কপি বা নকল করে এটিকে তার নিজের বলে দাবি করা হয়। এটাকে আমরা বলতেছি যে ক্লোন। হুবহুব কোনো ব্যক্তি কোনো একটা কন্টেন্ট তার নামে চালিয়ে দেওয়াকে এটাকে বলা হয় যে ক্লোন প্লেজিয়ারিজম। আর 2 আসি যেমন রিমিক্সটা কি, যে রিমিক্স প্লেজিয়ারিজমটা কি। এই পদ্ধতিতে একজন ব্যক্তি বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে, ওই ওয়েবসাইট সেই ওয়েবসাইট এরকম 8-10টা থেকে তথ্য সংগ্রহ করে, ঠিক আছে, বিভিন্ন থেকে তথ্য সংগ্রহ করে এবং সবগুলিকে একত্রিত করে একটি ডকুমেন্ট তৈরি করে, তারপর এটিকে নিজের তৈরি বলে দাবি করা হয়। এটা হলো আমার রিমিক্স, যে 8-10টা ওয়েবসাইট থেকে আমি তথ্য সংগ্রহ করলাম, করে একটা ডকুমেন্ট তৈরি করলাম, তারপর নিজের বলে চালিয়ে দিলাম, এটাকে বলা হয় যে রিমিক্স প্লেজিয়ারিজম। তারপর আসি যে হাইব্রিড প্লেজিয়ারিজমটা কি। এই ক্ষেত্রে নিখুঁতভাবে উদ্ধৃত কোনো উৎস ডকুমেন্টকে উদ্ধৃতি ছাড়াই একটি নতুন ডকুমেন্ট হিসেবে অনুলিপি করে নতুনভাবে সাজানো হয়, ঠিক আছে, কোনো একটা ডকুমেন্টকে সুন্দরভাবে সাজিয়ে, তখন এটাকে আমরা বলতেছি যে হাইব্রিড যে প্লেজিয়ারিজম। আসে আবার যে রিসাইকেল প্লেজিয়ারিজমটা কি। এটি হচ্ছে সঠিক উদ্ধৃতি ছাড়াই নিজের পূর্ববর্তী কোনো কন্টেন্ট বা ডকুমেন্ট থেকে ধারণা বা পুনঃব্যবহার করার কাজকে বোঝায় যে রিসাইকেল প্লেজিয়ারিজম স্বচর্যাবৃত্তি। এটাকে সেলফ প্লেজিয়ারিজমও বলা হয়, যে 404 রিসাইকেলকে যে সেলফ প্লেজিয়ারিজম। এখন আসি আমরা যে 404 ইরর প্লেজিয়ারিজমটা কি। এতে একজন ব্যক্তি বিভিন্ন উৎস থেকে কন্টেন্ট অনুলিপি করে একটি নথি তৈরি করে এবং উদ্ধৃতি সহ একক নথি হিসেবে প্রস্তুত করে, কিন্তু যদি উদ্ধৃতিসমূহ ভুল বা ভুয়া হয় তাহলে কি হবে, ভুল বা ভুয়া হয়, এগুলো অস্তিত্বহীনতার পরিচয় দেয়, তাহলে এটিকে বলা হয় 404 ইরর প্লেজিয়ারিজম। যদি সেটা ভুল বা ভুয়া হয় এবং এটা অস্তিত্বহীনতার পরিচয় দেয়, তাকে আমরা বলবো যে 404 ইরর প্লেজিয়ারিজম। তারপর আসি আমরা যে আমাদের যে এগ্রিগেটর প্লেজিয়ারিজম।
অ্যাগ্রিগেটর প্লেজিয়ারিজমটা কি? এক্ষেত্রে লিখিত কন্টেন্ট বা ডকুমেন্ট যথাযথ সকল উদ্ধৃতি অন্তর্ভুক্ত থাকে, কিন্তু এতে কোনো মূল কাজ থাকে না। এট লাস্ট আমরা আসি যে রিটুইট প্লেজিয়ারিজমটা কি। রিটুইট, ঠিক আছে, সঠিকভাবে উৎসসমূহ উদ্ধৃত করে লিখিত কন্টেন্ট বা ডকুমেন্ট নিখুঁত বলে প্রতীয়মান হওয়ার পরও যদি এটি অন্য কোনো মূল কন্টেন্ট এর কাঠামো বা শব্দের সাথে সাদৃশ্যপূর্ণ হয়, তবে এটিকে বলা হয় যে রিটুইট প্লেজিয়ারিজম। এখন আমরা জানলাম যে অনৈতিক অপরাধমূলক কিসের মাধ্যমে সংগঠিত হয়, কি কি প্লেজিয়ারিজমের মাধ্যমে সংগঠিত হয়। এখন এটা থেকে আমাদের বাঁচার উপায়ও আছে, তাই না? যে যেভাবে প্লেজিয়ারিজমটা হচ্ছে, এটা কারণও থাকতে পারে যে কেন এই কারণগুলো, প্লেজিয়ারিজম কারণ উপায়গুলো কি। আমাদের কন্টেন্ট তৈরি বা গবেষণা কাজের মৌলিকত্ব নিশ্চিত করতে, একাডেমিক সততা বজায় রাখতে এবং চর্যাবৃত্তির সাথে জড়িত থাকার ফলে উদ্ধৃতি বা পরিস্থিতি এটাতে প্লেজিয়ারিজম চেক করা জরুরি, মানে চেকারের মাধ্যমে। প্লেজিয়ারিজম চেক করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে, বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে যে আমি একটা জিনিস করতেছি, কাজটা বা একটা কন্টেন্ট তৈরি করতেছি, এটা কি আসলে কি যে বা কপি হয়েছে বা প্লেজিয়ারিজম আওতায় কি পড়ছে। এখন আমরা জানলাম যে আমরা কপি, আমরা বলবো যে প্লেজিয়ারিজম, ঠিক আছে, এগুলো সব প্লেজিয়ারিজম, কোন প্লেজিয়ারিজমের আওতা সেটা পড়ছে, সেটা আমার যে গ্রামারলি প্লেজিয়ারিজম বা প্লাগরাইজিজম বা 0GPT, এদের অনেকগুলো সফটওয়্যার আছে, যে 0GPT চেকার, 0GPT, যে এই ধরনের অনেকগুলো সফটওয়্যার আছে। আমরা এগুলোর মাধ্যমে চেক করে দেখতে পারি যে আমার কন্টেন্টটা আসলে কোনো প্লেজিয়ারিজম বা হয়েছে কিনা, ঠিক আছে, এটা মূল্য করতে পারে। এসব সফটওয়্যার আমাদের কন্টেন্টকে ইন্টারনেটের বিদ্যমান কন্টেন্টের সাথে তুলনা করে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কোনো মিল থাকলে শনাক্ত করতে সহায়তা করে এবং চূড়ান্তভাবে জমা দেওয়ার জন্য আগে আমাদেরকে প্রয়োজন সংশোধন করার সুযোগ দেয়। এই যে 0GPT অথবা হচ্ছে যে তোমার কুইল বোর্ড, এগুলোর মাধ্যমে হচ্ছে যে আমি চেক করতে পারি যে আমার কন্টেন্টটা যা আসলে কি সঠিক কিনা, নাকি আমি কপিরাইটের আওতায় পড়ে যাচ্ছি, ঠিক আছে। প্লেজিয়ারিজম এর ফলেও মানে উদ্ভূত সমস্যা বলি এগুলো, যেমন অন্যের কন্টেন্ট অনুলিপি করার যে লেখকের নিজস্ব চিন্তন দক্ষতা হ্রাস পায়। আমি অন্য কন্টেন্ট একটা কপি করে নিজের উপরে চালিয়ে দিতাম, কিন্তু এখানে আমার যে একটা বুদ্ধির যে একটা বিকাশ ঘটার কথা সেটা হচ্ছে না। প্রকৃত লেখককে তার ন্যায্য স্বীকৃতি হতে বঞ্চিত করা এবং অনেক ক্ষেত্রে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত করা। অন্য একজন কন্টেন্ট আমি নিজের উপরে চালা দিছি, তারপর আমি এটা যাই ফেসবুক বিভিন্ন জায়গায় দিয়ে দিই, নিজের টাকা ইনকাম করতেছি, অন্যকে আমি ক্ষতিগ্রস্ত করতেছি। ইচ্ছাকৃতভাবে প্লেজিয়ারিজমের ফলে নৈতিক যে অবক্ষয় হয়, সময়, শ্রম, মেধা প্রয়োগের মাধ্যমে কাজ করার প্রবণতা হ্রাস পায়। তাই আমাদেরকে যে প্লেজিয়ারিজম সমস্যা, এগুলো থেকে বের হয়ে আসতে হবে প্রত্যেককে। এখন যে প্লেজিয়ারিজমের যে প্রতিরোধের উপায়ও আছে এটার, যে আমি কীভাবে এগুলো প্রতিরোধ করবো। যে প্লেজিয়ারিজম একটি এটা বেআইনি কাজ, এটা আমরা এখন বুঝতেছি, তাই না? যে পৃথিবীর বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়, বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানে যে প্লেজিয়ারিজমের প্রতিরোধের কঠোর নীতিমালা রয়েছে। এছাড়াও বেশ কয়েকটি রাষ্ট্রের কপিরাইট আইন সহ প্লেজিয়ারিজম আইনও রয়েছে, যেমন আমাদের যে তথ্য প্রযুক্তি আইন 2006-57 রয়েছে, এরকম প্রত্যেকটা দেশে রয়েছে। এখন আমরা যদি এগুলো যদি মেনটেন না করি, যে প্লেজিয়ারিজমের আওতা যদি পড়ে যায়, তাহলে কিন্তু আমরা ওই আইনে ফেসে যাবো। এই জন্য আমি আমাদের ক্লাসের শুরুতে তোমাদেরকে সামনে আলোচনা করছি যে সাইবার আইন যে 2006, তথ্য প্রযুক্তি আইন 2006-57 দ্বারা আমি আবারও বলতেছি, যদি এরকম ধরনের কেউ যে প্লেজিয়ারিজমে বা অনৈতিক কোনো কাজে, যেটা অনৈতিক কোনো কাজ সেটা, ঠিক আছে, অনৈতিক কোনো বা অপরাধমূলক কাজও হতে পারে সেটা, তাহলে কিন্তু আমরা 10 বছরের জেল, 1 কোটি টাকা জরিমানা এর আওতায় আমরা পড়ে যাব। তার মানে আমাদেরকে প্লেজিয়ারিজম থেকে বের হয়ে আসতে হবে। তথ্য প্রযুক্তি ব্যবহার যে নৈতিকতা, এটা আমরা প্রত্যেককে মেনটেন করতে হবে। যারা আমরা এটার সাথে রিলেটেড, যে ছোট বাচ্চা হতে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত, যারা হচ্ছে যে এই ধরনের আমরা যে সামাজিক যোগাযোগ বা কম্পিউটার বা মোবাইল ফোন যাই ইউজ করি না কেন, প্রত্যেককে আমাকে এটা মেনটেন করতে হবে। না হয় আমরা
ভবিষ্যতে বা যে কোনো সময় যে অবহেলার কারণে যে আমরা এটা মেনটেন করতেছি না, এতে আমরা বিপদে পড়ে যাব, জেল হয়ে যাবে, জরিমানা হয়ে যাবে। তখন তো বলবা যে আমরা তো জানি না এই আইন সম্পর্কে। আর ভাই তুমি মোবাইল চালাও, তুমি কম্পিউটার চালাও, তুমি বলবা যে আমি তো এই আইন সম্পর্কে আমি জানি না, তাহলে কি হবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। আর আমাদের ক্লাসে যদি তোমাদের কোনো সমস্যা হয় বা কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তাহলে আমাদের কমেন্ট বক্সে তোমরা তোমাদের যে মন্তব্যগুলো গুরুত্বপূর্ণ সেগুলো করবা। তোমাদের মন্তব্য করলে আমরা উৎসাহ পাই তোমাদের জন্য নতুন নতুন ক্লাস তৈরি করতে। আর হচ্ছে যাই একটু রিকোয়েস্ট থাকবে, তোমরা আমাদের চ্যানেলগুলো তোমরা একটু সাবস্ক্রাইব করে রাখবা, যেন আমরা নতুন ভিডিও দিলে তোমরা সবার আগে পেতে পারো, নোটিফিকেশন চলে যায়। আল্লাহ হাফিজ।